হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মাস্টার হানজানকে বলতেছিল, হানজান, প্রতিটা লোক ওদের নিজের রাস্তা নিজেরাই বেছে নেয়, আর তোমার ফিউচার কি হবে ওই রাস্তাটাই ডিসাইড করবে, আর এই জন্যই তোমার ব্যাপারে বলানো আমার জন্য অনেক কঠিন হবে। হানজান বলতেছিল কি আমাকে নিজের রাস্তা নিজেই চয়েস করতে হবে, কিন্তু তখনই মাস্টারলি অনেক অবাক হয়ে গেছিল। মাস্টারলি বলতেছিল, আরে 1 মিনিট দাঁড়াও, এই হটপট থেকে আমার স্পেশাল ডিশটা কোথায় গেল? আমি তো এটা প্রথম থেকে বাঁচাচ্ছিলাম শেষে খাওয়ার জন্য। আর যখন হানজান চেক করে ও দেখতে পায় ওই স্পেশাল ডিশটা ওর কাছেই পড়ে আছে। হানজান ভাবতেছিল, আর এটা আমি কি করলাম, আমি তো মাস্টার স্পেশাল ডিশটা নিয়ে নিয়েছি। তারপর আমরা দেখতে পাই হানজান ওর হাত দিয়ে ওই স্পেশাল ডিশটা লুকিয়ে রাখতেছিল। হানজান বলতেছিল, সিনিয়র ব্রাদাররা, আপনারা আপনাদের সোল ওয়েপেনকে সাথে নিয়ে আসেন নাই কেন? ওনারাও যদি আপনাদের সাথে আসতো তাহলে আমি দেখতে পারতাম যে কে কোন ধরনের সোল ওয়েপেন। লিন জিনজুয়ান বলতেছিল, হানজান আমাকে একটা কথা বলো, তোমরা দুইজন এখনো শারীরিক সম্পর্ক করনি তাই না? আর এই কথাটা শোনার সাথে সাথে যে অনেকটাই শরম পেয়ে যায়। হানজান বলতেছিল, না ব্রাদার, আমরা এখনো ওই কাজটা করিনি, কিন্তু আপনি আমাদের এই কথাটা কেন জিজ্ঞেস করলেন? লিন জিনজুয়ান বলতেছিল, তোমাদের শারীরিক সম্পর্ক করার পর তোমাদের কাছে রেপ্লিকেট এনাতে চলে আসবে। যদিও এই এবিলিটি অনেক উইক হয়, কিন্তু তবুও এই এবিলিটিটা তোমাদের অনেক কাজে আসবে। আর তুমি তো জানোই যে একটা সোল ওয়েপেনের কাছে দুই ধরনের ফর্ম থাকে, একটা হচ্ছে ওর ওয়েপেন ফর্ম আর একটা হচ্ছে হিউম্যান ফর্ম। আর আমাদের যে সোল কন্ট্রাক্টটা আছে ওটা হিউম্যান ফর্মের মধ্যে আছে, আর ওরা ওইখানে থেকে আমাদের পজিশন সামলাচ্ছে। আর এটাই হচ্ছে কারণ যে ওরা আমাদের সাথে আসতে পারেনি। এটা শোনার পর হানজান বলতেছিল, এটা তো একদম অসাধারণ ব্যাপার, একজন স্পিরিট মাস্টার আর সোল ওয়েপেন আলাদা আলাদা ফাইট করতে পারে। তখন জিয়া বলতেছিল, কিন্তু তার আগে তো আমাদের শারীরিক সম্পর্ক করাটা জরুরি, আর তারপরে আমাদের কাছে এই এবিলিটিটা চলে আসবে। লিন জিনজুয়ান বলতেছিল, হানজান, একটা জিনিস নিয়ে আমি অনেক কিউরিয়াস। যতদূর আমার জানা আছে যে একটা ই র্যাঙ্কের সোল ওয়েপেন, কিন্তু যখন তোমরা দুজন ফাইট করেছিলে তখন ওকে দেখে একদমই মনে হচ্ছিল না যে ও একটা ই র্যাঙ্কের সোল ওয়েপেন। হানজান বলতেছিল, ব্রাদার, সত্যি কথা বলতে যে একটা ই র্যাঙ্কেরই সোল ওয়েপেন, কিন্তু আমার কাছে একটা অ্যাবিলিটি আছে যেটার নাম হলো ডিভাইন অ্যাওয়েকনিং। আর আমি যখন ওই অ্যাবিলিটিটা জিয়ার উপরে ইউজ করেছি, জিয়ার সাথে সাথে ই র্যাঙ্ক থেকে ট্রিপল এস র্যাঙ্কে চলে এসেছে। আর এটাই হচ্ছে কারণ যে আমরা টেস্টের মধ্যে এত ভালোভাবে পারফরমেন্স করতে পেরেছি। আর এই কথাটা শোনার সাথে সাথেই সব সিনিয়র ব্রাদারই অবাক হয়ে গেছে। হানজান, তুমি কি সত্যি কথা বলতেছো? তোমার কাছে সত্যি এত অসাধারণ একটা অ্যাবিলিটি আছে? কিন্তু সত্যি কথা বলতে আমরা এই অ্যাবিলিটির ব্যাপারে আজ পর্যন্ত কখনো শুনিনি। হানজান বলতেছিল, সবাই এইটা ভাবতেছে যে আমি জিয়ার বিউটির পেছনে পাগল হয়ে গেছি, আর এই জন্য আমি ওর সাথে সোল কন্ট্যাক্ট করেছি, কিন্তু এমন কোনো ব্যাপারই ছিল না। আমি এটা আগে থেকে জানতাম যে আমি যখন জিয়ার সাথে কন্ট্যাক্ট করব তখন জিয়া সুজা ই র্যাঙ্ক থেকে ট্রিপল এস র্যাঙ্কে চলে যাবে। যদিও ওই সোল ওয়েপেনের র্যাঙ্ক লো হয়, কিন্তু তবুও ওর কাছে ডিভাইন অ্যাবিলিটিটা থাকা দরকার, আর তারপরে আমার ওই অ্যাবিলিটিটা কাজ করে। আর সবচেয়ে ভালো ব্যাপার ছিল যে ডিভাইন ট্যালেন্ট জিয়ার কাছে ছিল। তারপর হানজান ভাবতেছিল, একটা জিনিস যদি দেখা যায় তাহলে ফুজিকেনকেও বাদ দিও এই ওয়ার্ল্ডের মধ্যে পুরো 10টা এনশিয়েন্ট আর্টিফ্যাক্ট আছে, আর আমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আমি ওদের সবার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তখন মাস্টারলি বলতেছিল, হানজান, আমার একটা কথা ভালো করে শোনো, আমাদেরকে বাদ দিয়ে তুমি কাউকে বলবে না যে তোমার কাছে ডিভাইন অ্যাওয়েকনিং নামের একটা অ্যাবিলিটি আছে। আর লিন জিনজুয়ান, তুমি ফিরে যাওয়ার পর হানজান আর জিয়ার ইনফরমেশন সবচেয়ে হাইয়েস্ট লেভেলের সিক্রেট রাখবে। আর একটা ব্যাপারে তুমি নজর রাখবে যাতে ভুল করেও এই ইনফরমেশন গুলো লিক না হয়, কারণ এমনটা হলে আমাদের উপরে বড় একটা বিপদ আসতে পারে। তখন ওরা দুইজনে বলতেছিল, আচ্ছা ঠিক আছে মাস্টার, আমরা বুঝতে পেরেছি, আমরা নিশ্চয়ই এই কাজটা করবো। ওইখানে আমরা দেখতে পাই 3rd, 4th আর 5th সিনিয়র ব্রাদার বলতেছিল, মাস্টার, আমাদের কাছে এখন একটা অনেক ভালো নিউজ আসলো। আমাদের ডাজে মনস্টারদের বিরুদ্ধে লাগাতার 19টা ব্যাটেল জিতে গেছে, আর সাথে আমরা এমন 6টা জায়গাকে কভার আপ করেছি যেটা আমরা মনস্টারদের কাছে অনেক আগে হারিয়ে ফেলেছিলাম। আর এখানে ডাজের এখনকার টোটাল এরিয়া 20% বেড়ে গেছে। আর এই বছরে আমরা অনেক কিছুই জানতে পেরেছি, যেমন মনে করেন কোন কোন জায়গায় মনস্টারদের আউটব্রেক হয়েছে, যাতে আমরা সময় মতো ওই সব জায়গায় পৌঁছে যেতে পারি। মাস্টার লি বলতেছিল, এটা তো অনেক ভালো ব্যাপার, তোমরা সবাই অনেক ভালো একটা কাজ করেছো, তোমরা সবাই এইভাবেই পরিশ্রম করতে থাকো, আমরা নিশ্চয়ই মনস্টারদের সাথে জিতে যাবো, আর আমরা যেসব জায়গা হারিয়ে ফেলেছিলাম আমরা সব জায়গায় নিয়ে নিব। চলো সবাই ডাজের ফিউচারের জন্য আমরা সবাই চিয়ার্স করি। তারপর আমরা দেখতে পাই ওরা সবাই ওইখানে একসাথে ড্রিঙ্ক করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর যখন রাত হয়ে গেছে আমরা দেখতে পাই হানজান আর জিয়া মাস্টার লির সাথে ওনার বাসায় চলে এসেছে। হানজান বলতেছিল, মাস্টার, আপনি ঠিক আছেন? আপনি ওইখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলেন, আর আপনার যদি হেল্পের প্রয়োজন হয় আমি হেল্প করতেছি আপনাকে। মাস্টার লি বলতেছিল, হানজান, তুমি আমার একটা কথা ভালো করে শোনো, তুমি আমাকে অনেক আন্ডার এস্টিমেট করতেছো। তুমি তো জানো যে আমি কতটা পাওয়ারফুল, তো আমার মতো পাওয়ারফুল একটা লোকের কি হবে? আর আমার ব্যাপারে টেনশন না করে তুমি এইটা চেক করো যে তোমার নতুন ঘরটা তোমাকে কেমন লাগছে। আর এটা বলার সাথে মাস্টার লি ওনার ঘরের দরজা খুলে দেয়। মাস্টার লির ঘর দেখার পর হানজান আর জিয়া দুইজনেও অবাক হয়ে গেছে। হানজান বলতেছিল, মাস্টার, আপনার ঘরটা তো একদম অসাধারণ, আমার মনে হয় না ডিপ ব্লু সিটির মধ্যে এইরকম আরেকটা অসাধারণ ঘর আছে। মাস্টার লি বলতেছিল, ডিপ ব্লু সিটি আমার সিটি নয়, এটা আমার ওয়াইফের হোম টাউন, আর এই ঘরটাও আমার ওয়াইফের। তখন হানজান বলতেছিল, মাস্টার, তাহলে আপনার ওয়াইফ কোথায় গেছে? আমি তো প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত ওনাকে দেখলাম না। আর হানজানের এই কথাটা শোনার সাথে সাথে মাস্টার লি চুপ হয়ে গেছে। মাস্টার লি বলতেছিল, হানজান, আমার ওয়াইফ যে আমার সোল ওয়েপেন ছিল ও একটা ভয়ঙ্কর ফাইটের সময় মারা গেছে। আর তুমি তো এই কথাটা জানো যে সবাই বলে আমি 3টা ইনসেক্ট এম্পারারকে মেরেছিলাম। সবাই লি সুটং এর নামটা মনে রেখেছে, কিন্তু কেউ আমার ওয়াইফের নামটা মনে রাখেনি। কিন্তু সত্যি কথা বলতে আমি ওকে ছাড়া কিছুই করতে পারতাম না, শুধুমাত্র ওর কারণে আমি 3টা ইনসেক্ট এম্পারারকে মারতে পেরেছিলাম। তখন হানজান বলতেছিল, স্যার প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আমি একদমই জানতাম না যে উনি আর বেশি নেই। আমার এই প্রশ্নটার কারণে মনে হয় আপনাকে অনেক খারাপ লাগছে। মাস্টার লি বলতেছিল, হানজান, আমার একটা কথা ভালো করে শোনো, তোমার যা কিছু হয়ে যাক না কেন তুমি জিয়ার অনেক ভালোভাবে খেয়াল রাখবে। ওর শুধুমাত্র কোনো সোল ওপেন না যেটাকে তুমি ব্যাটেলের মধ্যে ইউজ করবে। ওদের সোল ফর্মের সাথে সাথে ওরা একজন মানুষ, একদম তোমার মতো আর আমার মতো। আর একটা কথা মনে রাখবে, যে তোমার সোল ওপেন হবে ওই তোমার ওয়াইফ, তো তোমাকে ওর অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে। মাস্টার লির এই কথাটা শোনার সাথে সাথে যে একটু শর্মাচ্ছিল। হানজান বলেছিল, মাস্টার, আপনাকে চিন্তা করার
বলা লাগবে না, আমি এর অনেক ভালোভাবে খেয়াল রাখবো। তবে টিচার, আপনি কি আমাকে এই কথাটা বলবেন যে আপনার ওয়াইফের নাম কি ছিল? এই ওয়ার্ল্ডের মধ্যে যদি ওনার নামটা একজনও মনে রাখে তাহলেও ওনাকে এই ওয়ার্ল্ড ভুলবে না। মাস্টার লি বলতেছিল, হানজান আমি একদম ঠিক ছিলাম, তুমি সবার থেকে একদমই আলাদা, আর তোমার মধ্যে থাকা এই জিনিসটাই আমাকে ভালো লাগে, কারণ তুমি প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে ভাবো। আমার ওয়াইফের নাম ছিল লিংমেই। আজ থেকে 100 বছর আগে হওয়া ফাইটে আমি শুধুমাত্র একটা ইনসেক্ট এম্পারারকে মারতে পেরেছিলাম, আর বাকি দুইটা ইনসেক্ট এম্পারারকে লিংমেই মারেছিল। তবে এই ফাইটটি এতটাই ভয়ঙ্কর ছিল যে শেষমেশ ও মারা গেছে। তবে ও যদি আজকে জীবিত থাকতো তাহলে ডাজিয়াকে বাঁচানোর পুরো ক্রেডিট ওই পেতো। আচ্ছা যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, তো তোমরা তোমাদের রুমে চলে যাও আর গিয়ে রেস্ট করো। আর তাছাড়া তোমরা আজকে অনেক পরিশ্রম করেছো। হানজান বলতেছিল, আচ্ছা ঠিক আছে টিচার, তাহলে আপনি আপনার খেয়াল রাখিয়েন, আমরা এখান থেকে যাচ্ছি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মাস্টার লি লিংমেয়ের ফটো নিয়ে গার্ডেনের মধ্যে বসেছিল। মাস্টার লি বলতেছিল, লিংমে আমি তো ভুলেই গেছি যে আমরা লাস্ট টাইম কখন মুন একসাথে দেখেছিলাম। সত্যি এই ছেলেটার এখানে আসার কারণে আমার মেমোরিজ অনেক তাজা হয়ে গেল। কিন্তু তখনই আমরা দেখতে পাই হানজান আর জিয়া ওইখানে চলে আসে। হানজান বলতেছিল, মাস্টার এখন যেহেতু আপনার ওয়াইফ আপনার সাথে নাই, তো আপনাকে একাই মুন দেখার কোনো দরকার নাই। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আপনার সাথে বসতে পারি। মাস্টার বলতেছিল, হানজান আর জিয়া তোমাকে দেখার পর মনে হচ্ছে যে আমি আমার ইয়াং ভার্সনকে দেখতেছি। হানজান তুমি একদম আমার মতো, আর জিয়া একদম লিংমেয়ের মতো। তবে এখানে ফালতু কথা বলার একদমই সময় নাই। তুমি যদি জিয়াকে প্রোটেক্ট করতে চাও তাহলে তোমাকে অনেক শক্তিশালী হবে, না হলে এই দুনিয়া অনেক ভয়ঙ্কর। আমি চাই না যে তোমার সামনে এমন কোনো দিন আসুক যার কারণে তোমার ভাগ্য আমার মতো হবে। আর এখন যেহেতু তুমি আমার সাথে আসো, আমি তোমাকে মার্শাল আর্ট শেখাবো। আর সত্যি কথা বলতে আমার মার্শাল আর্টের স্কিল অনেক ভালো, আর আমি অবশ্যই তোমাকে এর মধ্যে পারফেক্ট করে দিব। আর এটা বলার সাথে সাথেই মাস্টার লি একটা পাঞ্চ মেরে সামনের গাছটা ভেঙে ফেলে। মাস্টার লি বলতেছিল, হানজান এই টেকনিকটার নাম হলো 8 লক ফিস্ট, আর এই 8 লক শো করে বডির 8টা হিডেন পয়েন্টকে। যখনই তুমি 8 লক ফিস্টকে আনলক করতে পারবে তখনই তুমি তোমার বডির লিমিটকে সারপাস করতে পারবে। তারপর আমরা দেখতে পাই হানজান একদম মাস্টার লির মতো 8 লক ফিস্টকে আনলক করে। হানজান বলতেছিল, মাস্টার আপনি দেখেন আমি কি ঠিক করতেছি? হানজানকে এমনটা করতে দেখে মাস্টার লি অনেকটাই অবাক হয়ে গেছে। মাস্টার লি ভাবতেছিল এটা কিভাবে সম্ভব। ভিকিং এর এই জিনিসটা শিখতে পুরো 6 মাস সময় লেগেছে, কিন্তু ভিকিং তো অনেক ট্যালেন্টেড, আর ও হলো ফার্স্ট ডিস্ট্রিক্টের হেড, কিন্তু এই ছেলেটা শুধুমাত্র একবার দেখার সাথে সাথে ফার্স্ট লেভেল শিখে ফেলেছে। আমাকে তো হানজানকে বলাও লাগলো না যে এই স্কিলটা কিভাবে অ্যাক্টিভেট করে। হানজান বলতেছিল, মাস্টার আপনি যেমনটা বলেছেন আমি অমনটাই করলাম, আর জানি না কিভাবে আমি এই টেকনিকটা শিখে ফেললাম। আর সত্যি এই টেকনিকটার কারণে আমার বডির মধ্যে অনেক ভয়ঙ্কর পাওয়ার ফিল হচ্ছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই মাস্টার লি হানজানের উপর অ্যাটাক করার জন্য এগিয়ে আসে। মাস্টার লি বলতেছিল, হানজান এটা তো অনেক ভালো ব্যাপার, তুমি যেহেতু বেসিক টেকনিক শিখে ফেলেছো, এখন সময় এসেছে ফাইটিং টেকনিক শেখার জন্য। আর এই টেকনিকটা হচ্ছে 8 লক ফিস্টের কমব্যাট টেকনিক। আর এটা বলার সাথে সাথে হানজানের উপরে মাস্টার লি অনেক ভয়ঙ্কর একটা পাঞ্চ মারে, আর সেই পাঞ্চটার কারণে হানজান পিছনের দিকে পড়ে গেছে। হানজান বলতেছিল, মাস্টার এই পাঞ্চটা তো অনেক ভয়ঙ্কর ছিল, আমার এখনো ব্যথা করতেছে। আর অন্যদিকে মাস্টার লি ভাবতেছিল, তুমি যদি এত তাড়াতাড়ি সবকিছু বুঝে ফেলো তাহলে তোমার জন্য একদমই ভালো হবে না। আমি মানতেছি তুমি অনেক ট্যালেন্টেড, আর একবার দেখার পরে তুমি এটা শিখে ফেলেছো, কিন্তু তোমার মাস্টার হওয়ার কারণে তোমার অ্যারোগ্যান্সকে আমাকেই কন্ট্রোল করতে হবে। কারণ কোনো জিনিসকে শেখার জন্য সবচেয়ে বড় বাধা হলো অ্যারোগ্যান্স, যেটা কারো মধ্যে আসা যাবে না। সত্যি এটা দেখে মনে হচ্ছে হানজান আমার সবচেয়ে বেস্ট ডিসাইবল হবে, আর এমনটা হতে পারে ভবিষ্যতে এর পাওয়ার আমার থেকেও বেশি হবে। আর একজন মাস্টারের জন্য এর থেকে বড় জিনিস কি হবে যে ওর ডিসেবল ওর থেকেও পাওয়ারফুল হবে। আচ্ছা যাই হোক, হানজানকে এখন ওষুধ দিতে হবে, কারণ আমার একটা পাঞ্চ করার কারণে এ অনেকটাই ইনজর্ড হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাই মাস্টার লি আর জিয়া মিলে হানজানের চিকিৎসা করতেছিল। আর হানজান বলতেছিল, মাস্টার প্লিজ একটু আস্তে আস্তে করেন, আমার অনেক পেইন হচ্ছে। তারপর আমাদের নেক্সট ডে কিংটন একাডেমি সিন দেখানো হয়। জিয়া বলতেছিল, হানজান এখন তুমি কেমন আছো? মাস্টারের পাঞ্চের কারণে কি তোমাকে এখনো ব্যথা করতেছে? হানজান বলতেছিল, আরে না না, আমার একদমই ব্যথা করতেছে না, আমি তো শুধু মাস্টারের সামনে অভিনয় করতেছিলাম যাতে ওনার মনে হয় ওনার পাঞ্চ মারার কারণে আমি অনেক বেশি ব্যথা পেয়েছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওখানে হানজানের সামনে ওয়াং লুমাও আর সাথে কিছু লোক চলে এসেছে। ওয়াং লুমাও বলতেছিল, আরে দেখো দেখো এখানে কে এসেছে, ট্রিপল এস র্যাঙ্কের মাস্টার, যে কিছুক্ষণ আগে এই একাডেমির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট লেভেলের রেকর্ড সেট করেছে। এত বড় একটা রেকর্ড করেছে যেটা কেউ ব্রেক করতে পারবে না। ওইখানে থাকা অন্য লোকটা বলতেছিল, আরে এত ট্যালেন্ট দিয়ে কি হবে, সর্বশেষ তো ওর লাইফটাই জাহান্নাম হয়ে যাবে, কারণ ওকে যেখানে পাঠানো হবে ওইখানে যাওয়া আর জাহান্নামে যাওয়া একই কথা। জিয়া বলতেছিল, হানজান এরা কি বলতেছে, আর এরা এইসব কথা বলতেছে কেন? হানজান বলতেছিল, আমাদের এইসব ফালতু লোকের কথা একদমই শোনার দরকার নেই, আসলে এরা ওইসব কুত্তা যারা ঘেউ ঘেউ করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তারপর আমরা দেখতে পাই হানজান আর জিয়া দুইজনে প্রিন্সিপাল অফিসে চলে এসেছে। প্রিন্সিপাল বলতেছিল, হানজান আর জিয়া আমি তোমাদের অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি, তো ফাইনালি তোমরা চলে এসেছো। আমার কাছে অনেক খারাপ একটা নিউজ আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমাদের পাওয়ার দেখার পর হায়ার আপস একটা অর্ডার জারি করেছে, আর সেটা হচ্ছে তোমরা ডিপ ব্লু সিটির গার্ডিয়ান অর্গানাইজেশনে জয়েন করবে। আর এর মধ্যে তোমাদেরকে আলাদা আলাদা টাস্ক দিতে হবে, যার মধ্যে তোমাদের এবিলিটি অনেক বৃদ্ধি পাবে। কিন্তু সমস্যা আছে ওখানে বিপদ অনেক বেশি। একজন স্টুডেন্ট হওয়ার কারণে তোমাদের উপরে অনেক বড় বিপদ থাকবে ওইখানে। যদিও আমার অনেক খারাপ লাগতেছে, কিন্তু তবুও আমি এখানে কিছুই করতে পারবো না। আর এটা হচ্ছে ওই নোটিশটা, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওইখানে গিয়ে রিপোর্ট করো। হানজান বলতেছিল, কি আমাকে ফ্রন্ট লাইনে যেতে হবে? এটা অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু তখনই প্রিন্সিপাল বলতেছিল, হানজান আমাকে মাফ করে দিও, কারণ তোমার ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্ট থাকা সত্ত্বেও তোমার সাথে অনেক খারাপ হচ্ছে। কিন্তু তুমি আমার কথা শোনো, আমি অনেক ট্রাই করেছি কিন্তু কোনো হায়ার আপসে আমার কথা শুনেনি। তখন হানজান বলেছিল, আচ্ছা ঠিক আছে টিচার, আমি এই কথাটা মেনে নিচ্ছি। আর হানজান মনে মনে ভাবতেছিল, আমার মনে হয় মাস্টার এই ব্যাপারে কথা বলতেছিল যে আমার নিজের রাস্তা নিজেকে খুঁজে বের করতে হবে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই, যেই সমস্যায় আসুক না কেন আমি সব সমস্যারই সমাধান করব। যখনই হানজান আর জিয়া ওইখান থেকে চলে যাচ্ছিল, ওই শালা ওয়াংমো আবারও ওইখানে চলে আসে। ওয়াংলুমাও বলতেছিল, হানজান তুমি তো আমার মতো একদমই নাও, তুমি তো অনেক বড় একটা আবর্জনা যেটা এই
একাডেমি থেকে অনেক দূরে যাচ্ছে। হ্যাঁ আমি মানতেছি তুমি ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্টের সাথে সাথে অনেক বড় একটা রেকর্ড করেছো, কিন্তু ডিপ ব্লু সিটিতে থাকার পর মিস্টার জাউকে অফেন্ড করাটা এর থেকে বড় ক্রাইম আর কোনো নাই। আর তোমার যদি মনে হয় উনি তোমাকে এইভাবেই ছেড়ে দেবে তো তুমি অনেক ভুল ভাবতেছো। তো এখন তোমাকে কেমন লাগতেছে? তোমার ট্রিপল এস র্যাঙ্কের ট্যালেন্ট থাকার পরেও তোমার উপরে সবাই হাসতেছে, আর তোমার সাথে সাথে জিয়ারও লাইফ খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই হঠাৎ হানজান থেমে গেছে। লুমাও বলতেছিল, কি হলো হানজান, তোমার কি অনেক রাগ হচ্ছে? কি তুমি কি আমাকে মারতে চাও নাকি? তুমি হয়তো একটা জিনিস জানো না, জিয়ামের সাথে শারীরিক সম্পর্ক করার পর আমার পাওয়ার অনেক বেড়ে গেছে, আর আগের বার থেকে আমার পাওয়ার ডাবল হয়ে গেছে। আর এই জন্য তুমি আমার সাথে ফাইট করার জন্য এখন একদমই যোগ্য নও। আর আমি যদি জানতাম যে আমার পাওয়ার এতটা বেড়ে যাবে তাহলে আমি এই কাজটা অনেক আগেই করতাম। কিন্তু তখনই আমরা দেখতে পাই হানজান অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। আর হানজান বলতেছিল, আমার মনে হয় তোর মুখ এইভাবে বন্ধ হবে না, আমার মনে হয় তুই আমার হাত থেকে মায়ের খাবি, তারপরেই তো শিক্ষা হবে। তো আমার মনে হয় তোকে শো করতেই হবে যে তোর আর আমার মধ্যে কত বড় একটা পার্থক্য আছে। লুমাও বলতেছিল, হানজান ঠিক আছে চলে আসো, আমিও পিছু হটবো না, কারণ আমি জানি আমার স্ট্রেংথ বাড়ার কারণে আমি তোকে হারাতে পারবো। তারপর আমরা দেখতে পাই হানজান আর লুমাও দুইজনে একসাথে ঘুষি মেরে দেয়, আর ওদের দুইজনের হাতে একসাথে লাগার কারণে ওখানে অনেক বড় একটা ফোর্স বাইরে বেরিয়ে আসে। আর যেহেতু হানজানের পাওয়ার বেশি ছিল তাই ও একটা অ্যাটাকের মধ্যেই লুমাওয়ের হাতের হাড় ভেঙে ফেলে। লুমাও কাঁদতে কাঁদতে বলতেছিল, ওরে বাবারে আমার মনে হয় হাতের হাড়টি ভেঙে গেছে। কিন্তু আমাদের হানজান এখানেই থামে না, ও লুমাওয়ের ফেসের উপর অনেক ভয়ঙ্কর একটা পাঞ্চ মারে, আর শুধুমাত্র একটা পাঞ্চে যথেষ্ট ছিল, আর লুমাও ওইখানেই বেহুশ হয়ে যায়। হানজান বলতেছিল, আচ্ছা দিয়া চলো এখান থেকে, এই শালার সাথে এখন যেটা হলো ও এইটাই ডিজার্ভ করে। জিয়া বলতেছিল, হানজান কিন্তু আমরা কোথায় যাচ্ছি? হানজান বলতেছিল, আমরা আবার কোথায় যাবো, আমরা রিপোর্ট করার জন্য যাচ্ছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই প্রিন্সিপাল অফিস থেকে বাইরে বেরিয়ে আসে, আর উনি বলতেছিল, আরে তাড়াতাড়ি এখানে কেউ আসো, আর লুমাওকে তাড়াতাড়ি মেডিকেল রুমে নিয়ে যাও, এর শরীর দুর্বল থাকার কারণে এ মাথা ঘুরে পড়ে গেছে। ওইখানে আমরা দেখতে পাই সাইডে দাঁড়িয়ে থাকা লোকটা ভাবতেছিল, কি শরীর দুর্বল হওয়ার কারণে? আরে আমি শিওর ক্লিয়ারলি দেখছি যে একে হানজানই মারছে, কিন্তু তবুও এ মিথ্যা কথা বলতেছে। তারপর আমরা দেখতে পাই হানজান গার্ডিয়ান অর্গানাইজেশনে চলে এসেছে। রিসেপশনে যাওয়ার পর হানজান বলতেছিল, আমার নাম হলো হানজান আর আমি এখানে রিপোর্ট করার জন্য আসছি। ওই লোকটা গেম খেলতে খেলতেই বলতেছিল, সর্বপ্রথমে তুমি গিয়ে এন্ট্রান্সের মধ্যে নাম্বার লাগাও, আর তারপর তোমার নাম্বার আসার অপেক্ষা করো, আমি এখন অনেক বিজি আছি, আর শুধু কিছুক্ষণের মধ্যে আমি এই গেমের মধ্যে লেভেল আপ করে নিব। হানজান বলতেছিল, আমি এখানে কিছু জিজ্ঞেস করার জন্য আসিনি, আমি এই গার্ডিয়ান অর্গানাইজেশনে জয়েন করার জন্য এসেছি। এই কথাটা শোনার সাথে সাথে ওই লোকটা অবাক হয়ে গেছে, আরো বলতেছিল, কি তুমি এখানে জয়েন করার জন্য আসছো? ও আচ্ছা আচ্ছা, তুমি তো হানজান তাই না? আমি তোমাকে চিনি, আমাদের ভাইস ক্যাপ্টেন জাহু উনি আমাকে স্পেশালি বলেছে তোমার জন্য এখানকার সবকিছু অনেক হার্ড করতে হবে, তাতে যা কিছু হয়ে যাক না কেন তুমি যেন এখানে একদমই ভালোভাবে থাকতে না পারো। তারপরে ওই লোকটা ভাবতেছিল, আরে আমি এইসব কি বলতেছি? আরে হানজান তুমি যা কিছুই শুনেছো আমি মিথ্যা বলতেছিলাম, ভাইস ক্যাপ্টেন বলেছিল আমি যাতে তোমার অনেক ভালোভাবে খেয়াল রাখি, আর তাছাড়াও তুমি তো আমাদের সিটির একমাত্র ট্রিপল এস র্যাঙ্কের মাস্টার, আর তোমার ফিউচার অনেক ভালো হবে। আর 1 মিনিট দাঁড়াও, ও হ্যাঁ তোমার ফাইল আমি পেয়ে গেছি, তোমার টিমের নাম্বার হলো 057, আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তুমি টিম লিডার। আমাদের গার্ডিয়ান অর্গানাইজেশনের প্রতিটা সিটির মধ্যে একটা ফার্স্ট টিম আছে যারা বাকি সব গার্ডিয়ানের উপরে নজর রাখে, আর সব গার্ডিয়ানরা আলাদা আলাদা টিমের মধ্যে আসে। আর তোমার টিমের অফিস হচ্ছে এখান থেকে সোজা যাবে, যা বাম দিকে যাবে, তো তুমি এখান থেকে সোজা ভেতরে যেতে পারো, আমি রেজিস্টার করে দিয়েছি, এখন কোনো সমস্যা নেই। হানজান বলেছিল, আচ্ছা থ্যাংক ইউ তোমাকে, আমি এখান থেকে যাচ্ছি তাহলে। যখনই হানজান অফিসের মধ্যে যায়, অফিসের ভেতরে দৃশ্য দেখার পর ও একেবারেই অবাক হয়ে গেছে, কারণ ওর অফিসের অবস্থা একেবারেই খারাপ ছিল, এদিক ওদিক অনেকগুলো কাপড় পড়েছিল, আর সব জায়গায় মদের বোতল পড়েছিল। হানজান বলতেছিল, এটা কি টিম 057? এটা কোন অ্যাঙ্গেল থেকে দেখে অফিস মনে হচ্ছে? জিয়া বলতেছিল, হানজান তুমি তো একদম ঠিক বলতেছো, আমাদের অফিসের অবস্থা একেবারেই খারাপ। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওখানে লাল চুলওয়ালা একটা মেয়ে বলতেছিল, আরে তোমরা দুজন কে, আর তোমাদের কি কাজ আছে যে আমাদের কাছে তোমরা এসেছো? হানজান বলতেছিল, টিম 057, আমি হলাম তোমাদের নতুন লিডার, আমার নাম হলো হানজান। অবাক হয়ে লাল চুলওয়ালা মেয়েটা বলতেছিল, কি তুমি আমাদের নতুন টিম লিডার? ওইখানে আমরা দেখতে পাই আরেকটা লোক বেডের উপরে শুয়েছিল। হানজানের কথা শোনার পর ওরও নজর হানজানের দিকে যায়। ওই লোকটা বলতেছিল, আরে তোমাকে তো দেখেই মনে হচ্ছে তুমি অতটা পাওয়ারফুল নও, আর তোমার তো এখনো দাড়ি বেড়াও শুরু হয়নি, আর তুমি হবে আমাদের নতুন লিডার। বাবা এখান থেকে তুমি যাও, আর অন্য কোথাও গিয়ে ক্যাপ্টেন খেলো, আমাদের এখানে এই ধরনের অভিনয় চলবে না। এটা শোনার পর যে একটু রেগে যায়, আরো বলতেছিল, আরে 1 মিনিট দাঁড়াও, তুমি হানজানের সাথে এভাবে কথা বলতেছো কেন? ও সত্যি সত্যি তোমাদের টিম লিডার। হানজান ভাবতেছিল, এই লোকটা তো আগে থেকে ওর জীবন থেকে হার মেনে নিয়েছে, তো এই ধরনের একটা লোক গার্ডিয়ান টিমে কিভাবে থাকতে পারে? তখনই আমরা দেখতে পাই ওই লোকটা বলতেছিল, এই ইয়াং লেডির ভয়েসটা তো অনেক সুন্দর, আর বিশেষ করে এ যখন রেগে যায় এর ভয়েসটা আরো কিউট হয়ে যায়। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি আমার নতুন কন্টাক্ট স্পিরিট হতে পারো, আমি তোমাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নিব, আর বিশেষ করে আমি এই ছেলেটার থেকে তো অনেক পাওয়ারফুল আসছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই হানজান ওর উপর অনেক জোরে একটা পাঞ্চ করে, আর একটা পাঞ্চ খাওয়ার পরে ওই লোকটা অনেকটাই আহত হয়ে গেছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাই ওই লোকটা আবারও উঠে গেছে। লাল চুলওয়ালা মেয়েটা বলতেছিল, এই ফ্যান তুমি আমাদের নতুন টিম লিডারের খেয়াল রাখিও, আমি ভেতরের রুমে যাচ্ছি যাতে আমি রেস্ট করতে পারি। এই ফ্যান বলতেছিল, হঙ্গি আমার কাছে এখন টাকা নেই, কমসে কম তুমি আমাকে কিছু টাকা তো দাও যাতে আমি ড্রিঙ্কস কিনতে পারি, আর তারপর তুমি রেস্ট করার জন্য চাইলে যাইতে পারো, আমার কোনো সমস্যা নেই। হঙ্গিন এটা শোনার পর গেট বন্ধ করে দেয়, আরো বলতেছিল, ফালতু কথা বলা বন্ধ করো, আমার কাছে কোনো টাকা নাই, আর আমি থাকলেও তোমাকে কোনো টাকা দিব না। এই ফ্যান বলতেছিল, হঙ্গির আবার কি হলো, এরা তো অদ্ভুত ব্যবহার করতেছে কেন? টিম লিডার আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমাদের টিম 057 অনেক গরিব হয়ে গেছে, এমনকি এতটাই গরিব হয়ে গেছে যে আমাদের কাছে ড্রিঙ্কস কেনার মতো টাকা নেই। তো ব্রাদার হানজান আমাদের নতুন টিম লিডার, তোমার এখানে থাকাটা কি ঠিক হবে? কারণ এখানে থাকার পর তুমি তোমার ফিউচারটাকে নষ্ট করে ফেলবে। হানজান বলতেছিল, হ্যাঁ আমি মানতেছি আমাদের টিমটা অনেক উইক, আর সম্ভবত এই টিমটা এখনো ভালো কিছু করতে পারেনি, কিন্তু আমি যখন এখানে চলে এসেছি আমি তোমাকে প্রমিস করতেছি তারপর আমাদের টিম অনেক স্পিডে রাইজ করবে, আর তুমি যে ডাউনফলটা দেখতেছো না এটা শুধুমাত্র টেম্পোরারি। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট
করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।